আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরাও কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অধ্যায় 11 এবং 12 থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়গুলো থেকে শূন্যস্থান এবং বড় প্রশ্ন আগে দেওয়া হয়েছে, তোমরা জানো। আজ আমি ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 11, বাংলাদেশের আমাদের ইতিহাস এবং সংস্কৃতি। এই অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে, ছোট নমুনা প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্ন আমি আলোচনা করব, পরে অধ্যায় 12 থেকে বাকি 3টা প্রশ্ন আলোচনা করব। 1 নম্বর যে প্রশ্নটা আছে, ভাষা আন্দোলনের দাবি কি ছিল? ভাষা আন্দোলনের দাবি কি ছিল? উত্তর হলো, ভাষা আন্দোলনের দাবি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। ভাষা আন্দোলনের দাবি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা একসময় পাকিস্তানের অধীনে ছিলাম। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নামে 2টা প্রদেশ ছিল পাকিস্তানের। আর তখন এই পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব করে পাকিস্তান সরকার। কিন্তু জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে কিন্তু বাঙালিরাই ছিল বেশি, আর বাঙালিদের ভাষা ছিল হলো বাংলা। কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, কিন্তু বাংলার জনগণ কিন্তু তা মেনে নেননি। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে, এবং এই দাবির প্রেক্ষিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের করা হয়, এবং সেই মিছিলে পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ আরো অনেকে ভাষার দাবিতে শহীদ হন। তাদের আত্মদানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পাকিস্তান সরকার পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে ভাষা আন্দোলনের দাবি ছিল মূলত বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। 2 নম্বর যে প্রশ্নটা আছে, 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে কি ঘটে? 1971 সালের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে কি ঘটে? অর্থাৎ 71 সালের যে স্বাধীনতা দিবস 26শে মার্চ, সেই সময় থেকে বিজয় দিবস 16ই ডিসেম্বর, এর মাঝখানে যে কয়টা মাস আছে, এই সময়ে কি ঘটনা ঘটে? 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে রিডিং করে থাকো, তাহলে তা কিন্তু তোমরা জানো যে আসলে মূলত 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টা দীর্ঘ 9 মাস পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ চলে, যে যুদ্ধের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত জয়লাভ করি এবং বাংলাদেশ নামে একটা দেশের অভ্যুদয় ঘটে পৃথিবীর মানচিত্রে। তাহলে প্রশ্নটার উত্তরটা আমরা আরেকবার জানি। 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, 1971 সালের ডিসেম্বর মাসে কারা আত্মসমর্পণ করে? 1971 সালের ডিসেম্বর মাসে কারা আত্মসমর্পণ করে? 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অর্থাৎ 1971 সালের স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ হয়। অবশেষে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে। এই জন্য 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। আর প্রতি বছর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করি, এবং এই দিনে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মেলাও বসে। 1971 সালে ডিসেম্বর মাসে কারা আত্মসমর্পণ করে? 1971 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।
4 নম্বর প্রশ্ন হলো গ্রাম বাংলার দুটি উৎসবের নাম লিখো। গ্রাম বাংলার দুটি উৎসবের নাম লিখো। গ্রাম বাংলার দুটি উৎসবের নাম, একটি হলো পহেলা বৈশাখ আর একটি হলো নবান্ন উৎসব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিন আমাদের বাংলাদেশে, আমরা যেহেতু বাঙালি, এই পহেলা বৈশাখটা আমরা খুব জাঁকজমকের সাথে উদযাপন করে থাকি। এটা বাঙালিদের একটা উৎসব এবং এই উৎসবে বিভিন্ন সারা দেশের বিভিন্ন স্থানে মেলা বসে এবং ছোট বাচ্চারা বড়রা সবাই মিলে আমরা মেলায় যাই এবং আনন্দ উপভোগ করে থাকি। আর একটি উৎসব হলো নবান্ন উৎসব। প্রিয় শিক্ষার্থী, নবান্ন উৎসব বলতে কি বোঝায় তোমরা কি জানো? নবান্ন মানে নতুন ফসল ঘরে তোলার উৎসব। অর্থাৎ অগ্রহায়ণ পৌষ মাসে যখন বাংলার কৃষকরা তাদের ফসল ঘরে তোলে, তখন এই নবান্ন উৎসবটা পালন করা হয়। নবান্ন মূলত আসলে নতুন ধান উঠে কৃষকরা নতুন ধানের চাল দিয়ে পিঠা, পায়েস, ফিরনি এগুলো রান্না করে তারা আত্মীয় স্বজনকে নিয়ে খাওয়া দাওয়া করে, পাড়া প্রতিবেশীদের নিয়ে খাওয়া দাওয়া করে এবং আনন্দ উৎসব পালন করে। তাহলে গ্রাম বাংলার দুটি উৎসব এর প্রথমটা হলো পয়লা বৈশাখ, দ্বিতীয়টা হলো নবান্ন উৎসব। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে 11 অধ্যায়ে 4টা প্রশ্ন জানলাম। একটা হলো ভাষা আন্দোলনের দাবি কি ছিল? ভাষা আন্দোলনের দাবি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। 2 নম্বর প্রশ্ন হলো 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময় কি ঘটে? উত্তরটা হলো 1971 সালে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মধ্যকার সময়ে স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে। 3 নম্বর প্রশ্নটা হলো 1971 সালে ডিসেম্বর মাসে কারা আত্মসমর্পণ করে? 1971 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। গ্রাম বাংলা দুটি উৎসবের নাম বলো। গ্রাম বাংলা দুটি উৎসবের একটির নাম হলো পহেলা বৈশাখ, অপরটির নাম হলো নবান্ন উৎসব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অধ্যায় 12 চলে যাব। অধ্যায় 12-এর যে তোমাদের বইয়ে যে নমুনা প্রশ্ন আছে, এখানে এই অধ্যায়ে 3টা নমুনা প্রশ্ন আছে। 3টা নমুনা প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 12 অধ্যায়ের যে প্রথম প্রশ্নটা, সেটা হলো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মোট 1015 জন মানুষ বসবাস করে। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন মানুষ বসবাস করে, যেটা জনসংখ্যার ঘনত্ব হলো অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ হলো আয়তনের দিক থেকে অনেক ছোট, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। এই কারণে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমেরিকা প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা বাস করে মাত্র 32 জন। মাত্র 32 জন। আমেরিকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 32 জন। সেইখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1015 জন। এ থেকেই অনুমান করা যায় যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি? বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি? বাংলাদেশে নারী পুরুষের শতকরা অনুপাত 49.99:50.01। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ নারীর সংখ্যা হল শতকরা 49.99 আর পুরুষের সংখ্যা হল শতকরা 50.01। সুতরাং বোঝাই যাচ্ছে যে পুরুষের সংখ্যা বেশি। এখানে প্রশ্নটা বলা হয়েছে বাংলাদেশের নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি। তাহলে এখানে আগে অনুপাতটা দেখাইতে হবে যে বাংলাদেশের নারী পুরুষের শতকরা অনুপাত 49.99:50.01। সুতরাং পুরুষের সংখ্যাই বেশি। 3 নম্বর যে প্রশ্নটা আছে, ছোট পরিবারের একটি সুবিধার কথা লিখো। ছোট পরিবারের একটি সুবিধার কথা লেখো। উত্তরটা হলো ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো সম্ভব। ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে
পরিবার যদি বড় হয়, সদস্য সংখ্যা যদি বেশি থাকে, তাহলে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। খাদ্যের সমস্যা দেখা দেয়, বস্ত্রের সমস্যা দেখা দেয়, পড়ালেখার সুযোগ পায় না, একই ঘরে গাদাগাদি করে থাকতে হয়। অনেক লোক সংখ্যা থাকলে বাড়িতে ময়লা আবর্জনা বেশি হয়, পরিবেশ দূষিত হয়। আর অন্যদিকে ছোট পরিবারে এর বিপরীত অবস্থা বিরাজ করে, অর্থাৎ ছোট পরিবারের সুবিধা অনেক বেশি। পরিবারের লোক সংখ্যা কম থাকলে সবার চাহিদা বা প্রয়োজন মেটানো যায়, পড়ালেখার সুযোগ সৃষ্টি করা যায়, প্রয়োজনীয় কাপড় চোপড় সংস্থান করা যায়, লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা যায়। এই জন্য দেখা যায় ছোট পরিবারে সব মানে নানান ধরনের সুবিধাই আছে। তাহলে আমরা একটা সুবিধার কথা পড়লাম, সেটা হলো ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা 12 অধ্যায়ে 3টা প্রশ্ন পড়লাম। একটা ছিল বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1015 জন মানুষ বসবাস করে। বাংলাদেশের নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি? বাংলাদেশের নারী পুরুষের শতকরা অনুপাত 49.99:50.01, সুতরাং পুরুষের সংখ্যা বেশি। 3 নম্বর প্রশ্নটা হলো ছোট পরিবারের একটি সুবিধার কথা লিখো। ছোট পরিবারের একটি সুবিধা হলো ছোট পরিবারের সবার প্রয়োজন মেটানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আজকে অধ্যায় 11 এবং 12 থেকে ছোট প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে অধ্যায় 11 এবং 12 থেকে ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এগুলো মনে রাখার জন্য তোমরা খাতায় এগুলো লিখে রাখবে, যা পরবর্তীতে তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।